পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনে আগুনে ঘি ঢেলেছিল। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যতদিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় পৌঁছচ্ছে এবং দেশে রয়েছে একটি অনির্বাচিত সরকার। সেখানে পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক বলছে ওয়াকিবহাল মহল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়েছে 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে অনেকে বলছে এটা মোহাম্মদ ইউনূসের কৌশল, তিনি কোনো মতেই নির্বাচন দেবেন না। এখন একটার পর এক কেলেঙ্কারির খবর বের হয়ে আসছে। এই যে রিমান্ডে নিয়ে যদি ঠিক মতন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অনেক কিছু বের হবে। কিছুই বেরোচ্ছে না তা না। এই যে 2.25 কোটি টাকার চেক নিচ্ছে সাবেক এমপির কাছ থেকে, 4টা চেক। সেই চেকগুলো আবার ভাঙাইতেও পারে না, মানে তাদেরকে নিয়ে আবার খেলছে। কারণ যারা খেলছে এরাও হচ্ছে করা। মূলত অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সাদেক কায়েমদের থেকে কিছু একটা পাওয়া। কি পাওয়া? ডাকসু ইলেকশনের ধান্দা। নাহিদ ইসলামরা স্পষ্টত দেখতে পাচ্ছেন যে তাদের অবশ্যই অসামান্য অবদান আছে। তারাই ছিল সাইনবোর্ড, আন্দোলন করেছে, ওদের হাতে হাসিনা পতন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওদের নেতৃত্বে সবাই রাজপথে নেমেছে। নাহিদ, আসিফ, নাহিদ ছিল অন্যতম কি ফিগার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনে আগুনে ঘি ঢেলেছিল। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এমন মন্তব্যের পর মারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতারা। বাড়ির সহিংসতা, পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন হত্যার দায় নিতে হবে শিক্ষার্থীদের। এতে আরও ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। এর আগে শিক্ষার্থীদের রাজাকার ট্যাগিং দিয়ে শেখ হাসিনার যে বক্তব্য, তাতেই রচিত হয় দলবদল নিয়ে পলায়নের পথ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে। রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল। 4, 6 ও 8 জুলাই ওবায়দুল কাদেরের বক্তব্য, আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল, ঢুকে গেছে রাজনীতি। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 11 জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, বসে থাকবে না পুলিশ। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মারমুখী। তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার। 14 জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিং এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ। তখন ক্ষোভে জলজল রাজপথ। শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে সাইকোপ্যাথ বলা যায়। তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন ওবায়দুল কাদের। রাজাকারের চেতনা যারা ধারণ করে তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। তার
এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা। তার কর্মীরাও সেই উস্কানিতে পা দিয়ে আমার মনে আছে 15ই জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। ওই হামলাই কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না। 19 জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের। বলেন, হামলা ছাত্রলীগ করেনি, ছাত্রলীগের ওপরই হামলা হয়েছে। আর আইনমন্ত্রী বলেন, আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না। সেদিন রাত 12টা থেকে কারফিউ জারি হলে দেখামাত্র গুলির নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই যে একজন রাজনীতিক যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা, তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখামাত্র গুলি করা হবে। 21 জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে। সেদিনেই বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, ধর্মীয় উগ্রপন্থীরা সারা দেশে নাশকতা চালিয়েছে। আন্দোলনকারীদের জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থী ট্যাগে রাজপথে বেড়ে যায় হত্যাযজ্ঞ। এই যে নেতৃত্বের প্রতি বা কোনো বয়ানকারীর প্রতি যে অন্ধ ভক্তি, এটা দেখুন আপনি, এই যে গত 1 বছরে অনেকগুলো যে মব ভায়োলেন্স হয়েছে সেগুলোও কিন্তু ইউটিউবে কয়েকজন ব্যক্তির উস্কানির কারণে বা সমাজে কিছু মানুষের উস্কানির কারণে। 28 জুলাই গণভবনের ব্যাংকোয়েট হলে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহতদের পরিবারকে ডাকে তৎকালীন সরকার। সবাই যদিও যাননি, তবে যারা চাপের মুখে গিয়েছিলেন তাদের কাছে দোয়া চান শেখ হাসিনা। আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এর 8 দিন পরেই 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বিপ্লবের অন্যতম সংগঠক জনাব সাদিক কায়েমের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, প্রোপাগান্ডা চালিয়েছেন, আপত্তিকর শব্দ চয়ন করেছেন। কেন? নাহিদ ইসলাম কি চায়? নাহিদ ইসলামের বক্তব্যের জবাব দেব। নাহিদের বক্তব্য অসত্য, নাহিদের বক্তব্য মিথ্যা, নাহিদের বক্তব্য ধান্দাবাজি, নাহিদের বক্তব্য এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার এবং গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এই বক্তব্য দেওয়া হয়েছে কয়েকটা গোষ্ঠীকে টার্গেট করে একই লেখা, অথচ 3টে আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা লেখার কথা। বিএনপিকে একটু খোঁচা দেওয়া হয়েছে, শিবিরকে কঠিনভাবে ডিমোরালাইজ করা হয়েছে, আবার সেনাবাহিনীর একটা গ্রুপকেও টার্গেট করে কথা বলছেন। এটা একটা কঠিন রাজনৈতিক খেলা। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস জুলাইতে, অগাস্টে যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন, ডক্টর ইউনূসের চলে যাওয়ার কথা বলছে অনেকে, এই পরিস্থিতি উত্তরণের একটা দিক আছে। আবার সাদিক কায়েমদের নিয়ে যে লেখাটা, শিবিরকে নিয়ে যে লেখাটা, এই লেখাটার মূল উদ্দেশ্য হচ্ছে ডাকসু ইলেকশন। এর মানে আসলে নাহিদরা দেখছেন, আমি লেখাটা লাইন বাই লাইন বিশ্লেষণ করব। মানে এক কথা যদি বলি, গণমাধ্যম এই সাদিক কায়েমকে নিয়ে লেখাটাই পিক করেছে এবং সাদিক কায়েমকে নিয়ে লেখাটাই পক্ষে বিপক্ষে অলরেডি তোলপাড় তৈরি শুরু হয়েছে। মানে মির্জা ফখরুলকে, তারেক জিয়াকে কি বললেন, জুলকারনাইন সাইদদের কি বললেন, এটা সিরিয়াস কিছু না। সাদিক কায়েমদেরকে নিয়ে কি বলছেন, এটাই সিরিয়াস, এটা নিয়ে গণমাধ্যমে আলোচনা, এটা নিয়েই তোলপাড়। মূলত অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সাদিক কায়েমদের থেকে কিছু একটা পাওয়া। কি পাওয়া? ডাকসু ইলেকশনের ধান্দা। নাহিদ ইসলামরা স্পষ্টত দেখতে পাচ্ছেন যে তাদের অবশ্যই অসামান্য অবদান আছে। তারাই ছিল সাইনবোর্ড, আন্দোলন করেছে, ওদের হাতে হাসিনা পতন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওদের নেতৃত্বে সবাই রাজপথে নেমেছে। নাহিদ, আসিফ, নাহিদ ছিলেন অন্যতম কি ফিগার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নাহিদ যদি সাদিক কায়েমদের সকাল সন্ধ্যা অজিফা করে গালি দেন, তারপরে এটা অস্বীকার করা যাবে না যে নাহিদের অবদান। কিন্তু এই নাহিদরা এখন শিবিরের বিরুদ্ধে লাগছে কেন? নাহিদ দেখছেন যে আমরা এই করেছি, সেই করেছি, সব ঠিক আছে, কিন্তু ডাকসু ইলেকশনে তো জিতবে শিবির। সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে শিবির। আর নাহিদের যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরা তো কোনো প্যানেলে জেতার মতো দক্ষতা সক্ষমতা অর্জন করেনি। এদের ভোটার নাই, এদের সাংগঠনিক শক্তি অত্যন্ত সীমিত। কোরবানিতে এরা 2-3টে ছাগল জবাই দেয়, আর শিবির 50-60টা গরু জবাই দেয়। পার্থক্য হচ্ছে এটা। ওরা 2-4 জন জগন্নাথ হলে শিক্ষার্থীদের দাওয়াত দেয় 30-40 জনকে, আর শিবির 40,000 লোককে দাওয়াত দেয়। তাহলে শিবিরের সক্ষমতা আর নাহিদের ছাত্র সংগঠনের সক্ষমতার পার্থক্য হচ্ছে এইটা। 50 জন লোককে একটা ছাগল খাওয়ানো, আর 40,000 লোককে বা লোকের জন্য 50, 60, 70, 80, 90টা গরু বাজেট করা। তার নাহিদ দেখলো যে শিবিরের সাথে কোনোভাবে পারা যাবে না। আবার ওরা যদি ভিপি না হতে পারে, এটাও কেমন দেখায়। তার নাহিদরা চিন্তা করছেন যে শিবিরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভিপি পদটা নাহিদের লোকের হতে হবে,
জিএস এজিএস এগুলো ওরা নেই। ডাকসুর ভিপি পদটা নাহিদ তার লোক বসাতে চায়, সেটা উমামা ফাতেমা হোক আর আব্দুল কাদের হোক আর বাকের মজুমদার হোক, নাহিদের লোক হতে হবে। অন দি আদার হ্যান্ড শিবির এ বিষয়ে অনর, কারণ শিবির দেখছে তার ভোট আছে, ফেয়ার ইলেকশনে তারা জিতবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর সন্তুষ্ট, ভোট দেওয়ার জন্য বসে আছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য তাদেরকে যেভাবে খুশি করতে হয়, কল্যাণ করতে হয়, তাদের পাশে দাঁড়িয়েছে। অতএব শিবির ভিপি জিএস সব হবে, ওদেরকে দিতে যাবে কেন? এই জায়গাটায় এখন গেম খেলছে নাহিদ গোয়েন্দা সংস্থার পরামর্শে বা নানান গোষ্ঠীর পরামর্শে। এজন্য এখন সাদিক ক্যাম্পের বিরুদ্ধে লেগেছে। এই সাদিক এখন শিবিরের ভিপি ক্যান্ডিডেট সম্ভবত সাদিক ক্যাম্প। এখন সাদিক ক্যাম্পকে ডিমোরালাইজ করতে হবে, সাদিক ক্যাম্পকে বিতর্কিত করতে হবে। এই ধান্দায় সাদিক ক্যাম্পের বিরুদ্ধে কলম ধরেছে নাহিদ ইসলাম, মূল কারণ এটা। এখন তাহলে নাহিদ ইসলাম সাদিক ক্যাম্পের বিরুদ্ধে কি চায়? আসলে যদি এরকম হয় যে শিবির যদি এই গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে মানে নাহিদের সংগঠনের সাথে লিয়াজু করে, জোট করে, ঠিক আছে আমরা একটা সম্মিলিত প্যানেল দিই, ভিপিটা তোমাদের দিয়ে দিলাম, উমামা ফাতেমা অথবা কাউকে দাও, জিএস এজিএস এটা আমরা নেই, সব জায়গা মানে ওদেরকে ভিপি পদটা দিতে হবে, আরো দু একটা মৌলিক দিতে হবে। শিবির যদি এইভাবে ওদের সাথে জোট করতে রাজি হয়, তাহলে চোখ বুঝে না শিবির নেতা সাদিক এই ভাষা লিখেছে নাহিদ, তখন হয়ে যাবে শিবির নেতা বিপ্লবের অন্যতম সংগঠক শ্রদ্ধেয় সাদিক ক্যাম্প ভাই, ভাষা পরিবর্তন হয়ে যাবে। তখন সাদিক ক্যাম্পের অবদান নাহিদই লিখবে। আসলে নাহিদ এই দুর্বিসন্ধি হাসিল করতে সাদিক ক্যাম্পের বিরুদ্ধে কলম ধরেছে, কিন্তু নাহিদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। নাহিদ অলরেডি গালি খেতে শুরু করেছে। শিবির কি এটা হাসিনা টের পেয়েছে, শিবির কি এটা নাহিদরাও জানে, যে শিবির যে তোমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত এনেছে এটা জানে, অতএব শিবিরের সাথে পারবে না। আর এটা হাসিনার বাংলাদেশ না যে শিবির কোণঠাসা। এক মাহফুজ আলম শিবিরের সাথে লাগতে যে এখন এনসিপিতেই এর খাওয়া শেষ হয়ে গেছে। মাহফুজ আলম এখন ধৈর্যা। তো নাহিদ কিছুদিন পর টের পাবেন এই ফেসবুক পোস্ট দেওয়ার প্রতিক্রিয়ায় কি করতে যে কি হয়ে গেল, নাহিদ নিজেই বেকায়দায় পড়বেন। কারণ ইতিহাস চাপিয়ে রাখা যায় না, নাহিদ বললেই যে সেটা ইতিহাস। আসিফ প্রথম আলোর মাধ্যমে কিছু লিখিয়ে সাদিক ক্যাম্পের ছবি কোনা থেকে কেটে দিলে যে এটা ইতিহাস, এটা নয়। এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে এই ধান্দাবাজি করে পার পাওয়া যাবে না। এখানে নাহিদ ইসলাম কি লেখছেন দেখেন, শিবির নেতা সাদিক কায়ুম না, সাদিক কায়েমকে ভাই ভাই বলে পলিটিক্স করে, সাদিক কায়েমের টাকা পয়সা খেয়ে তার মোটরসাইকেলে চলে, আরো কত কিছু, কতবার যে টাকা নিয়েছে নাহিদ আমরা জানি, কোন জায়গায় কোন বাবদ কত টাকা নিয়েছে সেই ভাউচার যদি শিবির প্রকাশ করা শুরু করে, নাহিদদের সাথে পাটচক্র অমুক তমুক কত পার্সেন্ট শিবিরের সাথে ছিল এটা যদি শিবির প্রকাশ করে দেয়, নাহিদের প্যান্ট খুলে যাবে। যতদিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় পৌঁছচ্ছে এবং দেশে রয়েছে একটি অনির্বাচিত সরকার, সেখানে পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক বলছে ওয়াকিবহাল মহল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়েছে 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে অনেকে বলছে এটা মোহাম্মদ ইউনূসের কৌশল, তিনি কোনো মতেই নির্বাচন দেবেন না। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে দেশে চলছে একটি অনির্বাচিত সরকার, ফলে নির্বাচনের দিনক্ষণ বা ঘোষণা করা না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ভেবে অনেকে আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু সরকার বলতে শুরু করেছে নির্বাচন করার পরিবেশ তো দেশে নেই। অনেকে আবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের থেকে শিক্ষা নেওয়ার। তার কারণ আওয়ামী লীগ আইনকে নিয়ন্ত্রণ করেছে, এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে উঠতে দেয়নি। যদি সেটা না করত তবে হয়তো টিকে থাকতো আওয়ামী লীগ, কিন্তু এখন দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার একই কাজ করছে। অনির্বাচিত সরকারের হাতে দেশ একেবারেই সুরক্ষিত নয়, সেই কারণেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে একের পর এক। এমনকি দেশের টালমাটাল পরিস্থিতি, বিক্ষোভ, আন্দোলন, বিরোধিতা, এ যেন আরো একটি অভ্যুত্থানের পথে বাংলাদেশ। পরিস্থিতি শিথিল হলেও ভিতরে ভিতরে অগ্নিগর্ভ, যে কোনো মুহূর্তে হাসিনার মতো পরিণতি হতে পারে মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনা সহ তার পারিষদ ভারতে আশ্রয় নিয়েছিল। হাসিনা, ইউনূস নাকি ওয়াকার, বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে। বলছেন শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করছে আর ইউনূস পালানোর পথ খুঁজছেন। আসলে বাংলাদেশে বড় খেলার সামনে আসতে চলেছে। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে মনে করা হয়েছিল দেশ আয়ত্তে আসবে, কিন্তু পরিস্থিতি উল্টে গিয়েছে। দেশ আরো ভয়ানক জায়গাতে পৌঁছেছে।
তিনি বাংলাদেশের বুকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চেয়েছিলেন তার উপদেষ্টা এবং ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে তাদের নগ্ন রূপ বেরিয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন, এমনকি এর জেরে সারা দেশের কমিটি বাতিল করা হয়েছে। অনেকে বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এনসিপি ও সারা দেশের বিভিন্ন কমিটি বাতিল করা হয়েছে, কারণ গোপালগঞ্জ থেকে কক্সবাজার এবং নেত্রকোনায় তারা যেভাবে প্রতিরোধের মুখে পড়ছে তাতে এমন জল্পনায় ছড়াচ্ছে। এমনকি অনেকে বলছেন বাংলাদেশের এই ছাত্র নেতাদের পাকিস্তানে যাওয়ার জন্য বিমান তৈরি রাখতে হবে। আওয়ামী লীগের তো যাওয়ার জায়গা ছিল, কিন্তু ছাত্র নেতারা পাকিস্তানে যেতে হলেও ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে, ফলে তারা এখন কোথায় যাবেন সেটাই সবথেকে বড় প্রশ্ন। এদিকে সেনাপ্রধানও দেশের দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন, এমনকি নির্বাচন দিনক্ষণের যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আসলে একটি কৌশল। তারাও খুব ভালো করে জানে দেশে নির্বাচনের পরিস্থিতি নেই, ফলে এখন দেখার শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আসসালামু আলাইকুম। দেখেন, এখন একটার পর এক কেলেঙ্কারির খবর বের হয়ে আসছে। এই যে রিমান্ডে নিয়ে যদি ঠিক মতন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অনেক কিছু বের হবে। কিছুই বেরোচ্ছে না তা না। এই যে 2.25 কোটি টাকার চেক নিচ্ছে সাবেক এমপির কাছ থেকে, 4টা চেকে। সেই চেকগুলো আবার ভাঙাইতেও পারে নাই, মানে তাদেরকে নিয়ে আবার খেলছে। কারণ যারা খেলছে এরাও হচ্ছে কারাপ্ট। রংপুর 6 আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড জোন। দেখেন, ওই ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানাইছে যে 2.25 কোটি নয়, মোট 5 কোটি টাকার 11টি চেক নিয়েছিলেন আব্দুর রাজ্জাক সহ 6 জন। ওই যে রিয়াদ আব্দুর যে গুলশানের সেই চাঁদাবাজির ঘটনা, তাদেরকে রিমান্ডে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করতেছে। 5 কোটি টাকার চেক নিছে, তার মধ্যে তাদের কাছে পাওয়া গেছে ওই 2.25 কোটি টাকার চেক। তবে একটি চেকের বিপরীতেও তারা টাকা উত্তোলন করতে পারেনি, কারণ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে ট্রেড জোন কর্তৃপক্ষ টাকা রাখেনি। চেক দিছে কিন্তু টাকা নেই বলে তুলতে পারেনি। তিনি বলেন, টাকা উত্তোলন করতে না পেরে রাজ্জাক সহ অন্যরা ট্রেড জোনের মালিককে হুমকি দিচ্ছিলেন। রাজ্জাক সহ অন্যরা কিভাবে চেক নিয়েছিলেন তা প্রথম আলোকে বিস্তারিত জানিয়েছেন সাইফুল আলম। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে প্রথম দফায় 10 লাখ, তারপর 40 লাখ নিতে যেয়ে 17 জুলাই হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়ে আব্দুর রাজ্জাক সহ 5 জন। বাকি 4 জন হচ্ছে ওই যে মুন্না, সাকাদাউন, সিয়াম, সাদমান, সাদাব, অপ্রাপ্ত বয়স্ক একজন, প্রাপ্তবয়স্ক 4 আসামি এখন রিমান্ডে। ঘটনাটিতে মামলা করেছে সিদ্দিক আবু জাফর। যাই হোক দর্শক, এর থেকে কি বুঝলেন? উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়, সে একটা কথা বলছে, মনে আছে? বলছে না যে এই চাঁদাবাজির শেকড় অনেক গভীর, আসলে অনেক গভীরে। ফ্রন্ট লাইনে এরা চাঁদাবাজি করছে, মানে এরা হচ্ছে ফিল্ডের সৈনিক। কমান্ডার যারা, তারা কিন্তু রুমে বসে আছে। এই কমান্ডাররা কারা? এই নামগুলি কি বেরোবে নাকি ধামা চাপা পড়বে? এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। যদি আপনি ধামা চাপা দেন, আপনি শেষ। এই ধামা চাপা দিতেই আজকে দেখেন শেখ হাসিনার কত বড় সর্বনাশ হয়েছে, কত বড় দুর্নীতিবাজ আজকে ওই প্লট দুর্নীতির মামলা ছিঁড়ে বেড়েছে। কেউ জানতে পারে নাই যে শেখ হাসিনা, শেখ রেনা, ওই সজীব ওয়াজেদ জয়, রেদওয়ান মুজিব মানে ববি, তারপর টিউলিপ সিদ্দিক, পুতুল, এরা মিলে মানে 6 জন 6টা প্লট নিয়ে বসে আছে এতে পূর্বাচলে। এখন বেরোচ্ছে। কিন্তু আপনি যদি তখনই এইগুলি উন্মুক্ত হতো, হইচই পড়তো, এদেরকে নিয়ন্ত্রণ করা যেত। যে এখন এই যে রিমান্ডে নিয়ে আপনি যদি মনে করেন বাবারে এগুলি তো এলে যাদের মূল কমান্ডার যারা নির্দেশ দিচ্ছে এদেরকে দিয়ে সব করানোর জন্য, তো এরা তো ধরা খেয়ে যাবে, তাহলে তো শেষ। পার্টি মাটি তো সব চুলায় উঠবে। অ্যান্ড এগুলি চিন্তা করে যদি আপনি চেপে যান, আপনি কিন্তু শেষ হবেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান যদি না চালান, আগামী দিনে চাঁদাবাজ দুর্নীতি হচ্ছে মূল সমস্যা। এবং রাজনৈতিক সমস্যা বলেন, সন্ত্রাস, এই যে অস্ত্রের রাহাজানি, কোপাকুপি, মারামারি, পিটাপিটি, অপরাজনীতি, সব মূলে হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির কিন্তু সঠিকভাবে সেদিন স্টেজে তিনি কিন্তু বক্তব্য রাখছেন, এটার উপরেই কিন্তু বক্তব্য দিয়ে তিনি শেষ করছেন এবং তার দলের প্রত্যয়ের কথাও বলছেন। এখন এই কথাগুলি বললে আবার বলবেন যে আমি জামাতে। ভাই, এই দেশে এমন অবস্থা, মানে নিরপেক্ষ থাকা কোনো মানে ইয়ে নেই। আমি যদি বলি যে ভাই নির্বাচন চাই, তাতে নির্বাচন হওয়া দরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের বেশি দিন থাকলে আরো খারাপ হবে, বলবে দালালি, এই সংস্কার চায় না, বিচার চায় না। আবার যদি জামাতের কোনো প্রশংসা করি, বলবে যে এই রাজাকার। কোথায় যাবো রে ভাই? তা এখন আমি চিন্তা করছি, আমি আমার কথাগুলি বলবো। ভাই, আপনাদের যদি ভালো লাগে শুনবেন, ভালো না লাগলে শুনবেন না, আমার কিছু করার নেই। এখন হাসিনা নেই, আগে খুব মজা লাগতো যে হাসিনার বিরুদ্ধে বলতাম।
এখন হাসিনা না থাকার পরে এই এখন যারা আছে তারা নিজেরা কামড়াকামড়ি করছে। এখন এইটা বললে কয় বিএনপি, ওইটা বললে কয় জামাত। এখন মেনলি আমারে বিএনপির দালাল বলে, তো বলেন, বলতে থাকেন, অসুবিধা নেই। যাই হোক, আমি বলতেছি যে এইটা ভাই, এখানে কি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, কতগুলো নাম, যাই হোক, কিন্তু অপকর্ম তো একটাই, সেটা হচ্ছে চাঁদাবাজি। এখন এই চাঁদাবাজিটাকে ঘৃণা করা, এদেরকে প্রত্যাখ্যান করা, এটা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে অন্যতম হওয়া উচিত। দেখেন এলাকায় যত সংঘাত হইতেছে এই পট পরিবর্তনের পর, দখলবাজি চাঁদাবাজি মূল হলো এইটা। তাহলে আপনি ওই দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করবে কে? রাজনৈতিক দলগুলোকে। আপনি যদি না করেন আপনাকে খেয়ে ফেলবে, আমার কিছু করা লাগবে না, আমরা হলো বলে যাব, কিন্তু লড়াইটা করতে হবে আপনাকে। আপনি না করলে আপনি ভুল করবেন, বলে রাখলাম। ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।